10 এর ফিজিক্যাল সায়েন্স ক্লাসে সবাইকে ওয়েলকাম। আমি ফিজিক্যাল সায়েন্সের রসায়ন বিভাগের গ্যাস প্রস্তুতি, তার রাসায়নিক ধর্ম শনাক্তকরণ এবং ব্যবহার নিয়ে গত কয়েকটি ভিডিওতে আমি পাঠদান করেছি। আজকে যে গ্যাস নিয়ে আমি আলোচনা করব সেটা হলো নাইট্রোজেন, এবং তার সঙ্গে সবশেষে অ্যামোনিয়া গ্যাস পড়ানো হয়ে গিয়েছে। অ্যামোনিয়া গ্যাসের শিল্প প্রস্তুতিও আজকের আমি আলোচনা করব। তার প্রথমে শুরু করব নাইট্রোজেন গ্যাস। এখন ওই নাইট্রোজেন গ্যাস আমরা জানি যে আমরা যে বায়ুর সমুদ্রে বাস করছি সেখানে নাইট্রোজেন গ্যাস এই বায়ুতে সবচেয়ে বেশি পরিমাণে আছে। কত না 79% নাইট্রোজেন গ্যাস বায়ুতে থাকে। বাদ বাকি প্রধানত থাকে অক্সিজেন আর সামান্য পরিমাণে কার্বন ডাই অক্সাইড, নিষ্ক্রিয় গ্যাস, এবং অন্যান্য যে সমস্ত অঞ্চলে বায়ুতে দূষিত বায়ু সেখানে সালফার ডাই অক্সাইড বা নাইট্রোজেন ডাই অক্সাইড অন্যান্য অশুদ্ধি থাকতে পারে। মুখ্যত নাইট্রোজেন থাকে, এটা আমরা সবাই জানি। এখন এই নাইট্রোজেন গ্যাস, তার প্রস্তুতি, তার ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম এবং বায়ুমণ্ডলে নাইট্রোজেন মাটিতে কি করে আবদ্ধ হয়, আবদ্ধীকরণ, সেটাও আজকের আমি তোমাদের সামনে আলোচনা করব। তাহলে শুরু করছি। নাইট্রোজেন গ্যাস। নাইট্রোজেন গ্যাস বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে আছে। তা সত্ত্বেও বিজ্ঞানীরা চেষ্টা করেছেন পরীক্ষাগারে, অর্থাৎ কৃত্রিমভাবে, অর্থাৎ বায়ুতে যা আছে প্রাকৃতিক নাইট্রোজেন, যা রাসায়নিক সংকেত হলো N2, দুটো নাইট্রোজেন পরমাণু যুক্ত হয়ে নাইট্রোজেন অণুতে রূপান্তরিত হয়েছে। পরীক্ষাগারে কি করে তৈরি করা হয়? তো নাইট্রোজেন গ্যাস পরীক্ষাগারে তৈরি করতে গেলে যে রাসায়নিক দ্রব্যগুলো লাগে সেটা হলো সোডিয়াম নাইট্রাইট। সোডিয়াম নাইট্রাইট, নাইট্রেট নয়, এটা গুলিয়ে ফেলে, NO3 এটা নাইট্রেট, আর নাইট্রাইট ফসফেট NO2, ও অ্যামোনিয়াম ক্লোরাইড। সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইড এই দুটো রাসায়নিক দ্রব্য মুখ্যত কাঁচামাল রূপে পরীক্ষাগারে নাইট্রোজেন গ্যাস প্রস্তুতির জন্য লাগে। কি করা হয়? নীতিতে কি বলছে না 1:1 অনুপাতে, 1:1 অনুপাতে সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইডকে মিশিয়ে তার জলীয় দ্রবণ তৈরি করে উত্তপ্ত করতে হবে, উত্তাপ দিতে হবে। 1:1 অনুপাতে সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইডের, দুটো কিন্তু কঠিন পদার্থ, তার জলীয় দ্রবণ নিয়ে উত্তপ্ত করলে নাইট্রোজেন গ্যাস পাওয়া যায়। এটা হলো নীতি। তাহলে কি ঘটে না সোডিয়াম নাইট্রাইট আর অ্যামোনিয়াম ক্লোরাইড তাপে পরস্পরের বিক্রিয়া সংঘটিত হয়। দুটো ধাপে বিক্রিয়া সংঘটিত হয়। প্রথম ধাপে, ধাপ একে কি হয় না সোডিয়াম নাইট্রাইট আর অ্যামোনিয়াম ক্লোরাইড বিক্রিয়া করে অ্যামোনিয়াম নাইট্রাইট বিনিময় বিক্রিয়া, জাস্ট আয়নগুলো বিনিময় করে ফেলছে, আর সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। অ্যামোনিয়াম নাইট্রাইট, এর ক্যাটায়ন এর অ্যানায়ন, এর ক্যাটায়ন এর অ্যানায়ন পরস্পর মিলিত হয়ে অ্যামোনিয়াম নাইট্রাইট আর সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। তাপ দিয়ে চলেছি। দ্বিতীয় ধাপে কি হয়? উৎপন্ন সোডিয়াম নাইট্রাইট, অ্যামোনিয়াম নাইট্রাইট নিজে তাপে বিয়োজিত হয়ে, বিয়োজন বিক্রিয়া, তাপে বিয়োজিত হয়ে তৈরি করে নাইট্রোজেন গ্যাস আর দুঅণু জল। নাইট্রোজেন গ্যাস তৈরি করলো। কে বিয়োজিত হলো?
অ্যামোনিয়াম নাইট্রাইট তাপে বিয়োজিত হয়ে নাইট্রোজেন গ্যাস আর জল উৎপন্ন করে, ওই তাপে জল বাষ্পীভূত হয়ে যায়। এখন তাহলে পরীক্ষাগারে আমার তৈরি হয়ে গেছে নাইট্রোজেন গ্যাস, সংগ্রহ করব কি করে? না, নাইট্রোজেন গ্যাস জলে দ্রবীভূত হয় না, তো বায়ুর চেয়ে হালকা হয়, প্রায় বায়ুর সমান হয়। একে জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। সংগ্রহ করা হয় কি করে? জলের নিম্ন অপসারণ, জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয়। একটু যান্ত্রিক অ্যারেঞ্জমেন্ট দেখে নিই তাহলে কিভাবে হয়। একটি গোলতল হার্ড গ্লাসে একটা ফ্লাস্ক নেওয়া হয়, সেই ফ্লাস্কের ভিতর 1:1 অনুপাতে সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইডের কঠিন পদার্থটা নেওয়া হয়। নিয়ে এই যে দীর্ঘনল ফানেল আছে, এখানে জল যোগ করে ওটাকে দ্রবণে বা তরলে রূপান্তরিত করা হয়। দ্রাবক হিসাবে জল ব্যবহার করা হয়। দ্রবীভূত হয়ে তরল অবস্থায় তাহলে কে আছে? দ্রবীভূত অবস্থায় কে আছে? সোডিয়াম নাইট্রাইট, অ্যামোনিয়াম ক্লোরাইড। বুনসেন বার্নার দিয়ে তাপ দেওয়া হয়। এখানে বায়ুনিরুদ্ধভাবে একটি দীর্ঘনল ফানেল আছে। পরস্পর উত্তাপে সোডিয়াম নাইট্রাইট, অ্যামোনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ পরস্পরের মধ্যে বিক্রিয়া সংঘটিত করে কি উৎপন্ন করে? না, নাইট্রোজেন গ্যাস এবং জলীয় বাষ্প, জল। এখান থেকে কি হবে? নাইট্রোজেন গ্যাস ও জলীয় বাষ্প এখান থেকে বেরোবে কে? না, নাইট্রোজেন গ্যাস আর জলীয় বাষ্প উত্তপ্ত অবস্থায় বেরোচ্ছে। তারপরে এসে এখানে একটি দ্রোণী আছে, জলের দ্রোণী। সেই দ্রোণীতে গ্যাস জার উপুড় করে রাখা আছে, জল ভর্তি অবস্থায় থাকে। এই দীর্ঘনল, এই নির্গম নল, ওই জলপূর্ণ গ্যাস জার উপুড় করা আছে, তার ভিতরে প্রবেশ করানো থাকে। এখান থেকে নাইট্রোজেন, জলীয় বাষ্প মিশ্রিত নাইট্রোজেন গিয়ে জলটাই জলে দ্রবীভূত হয়ে যায়। জলের সঙ্গে নাইট্রোজেন কখনোই দ্রবীভূত হতে পারে না। জলে তাহলে জল চলে গেল। নাইট্রোজেন গ্যাস এখান থেকে আস্তে আস্তে উপরে ওঠে, জল নিচে নামে এবং নাইট্রোজেন গ্যাস এই গ্যাস জারের মধ্যে সঞ্চিত হতে থাকে। যখনই দেখবো জল একবার নিচে চলে আসছে, তখনই আমরা বুঝতে পারবো যে গ্যাস জারটি নাইট্রোজেন গ্যাস দ্বারা পূর্ণ হয়ে গিয়েছে। কারণ নাইট্রোজেন গ্যাস আমরা পরীক্ষাগারে এভাবে তৈরি করতে পারি। এখন প্রশ্ন আসে, রাসায়নিক সমীকরণ দেখো, অ্যামোনিয়াম নাইট্রাইটকে সেকেন্ড স্টেপে উত্তপ্ত করে নাইট্রোজেন আর জল উৎপন্ন হয়। প্রশ্ন থাকে যে শুধুমাত্র অ্যামোনিয়াম নাইট্রাইটকে উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাস তৈরি করা হচ্ছে না কেন? কি করে তৈরি করা হচ্ছে? এই দুটো নিলাম, তার বাবা তার চেয়ে তো অ্যামোনিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে হয়ে যেত। করা হয় না। অ্যামোনিয়াম নাইট্রেটকে শুধুমাত্র উত্তপ্ত করে, সরাসরি উত্তপ্ত করে নাইট্রোজেন গ্যাস তৈরি করা হয় না। কি ঘটে? না, এই বিক্রিয়াটি, অর্থাৎ শুধু যদি আমরা অ্যামোনিয়াম নাইট্রাইটকে নিয়ে উত্তপ্ত করি, এটি একটি তাপ উৎপাদক বিক্রিয়া। তাপ উৎপাদক বিক্রিয়া ঘটে, নাইট্রোজেন পাই কিন্তু তাপ উৎপাদক বিক্রিয়া হয়, নাইট্রোজেন উৎপন্ন হবে এবং এত বেশি পরিমাণে তাপ উৎপন্ন হবে যে দুর্ঘটনা হিসাবে বিস্ফোরণ ঘটতে পারে। তাই অ্যামোনিয়াম নাইট্রাইটকে নিয়ে সরাসরি উত্তপ্ত করে আমরা নাইট্রোজেন গ্যাস তৈরি করি না বা করা হয় না। এবার আমরা যাব নাইট্রোজেন গ্যাসের ধর্ম। পরীক্ষাগার প্রস্তুতি হয়ে গেল, এবার আমরা যাব নাইট্রোজেন গ্যাসের ধর্ম, এনটুর ধর্ম। প্রথম ধর্ম কি? না, ভৌত ধর্ম। ভৌত ধর্ম কি? না, ভৌত ধর্ম বলতে প্রথমেই আমরা যে ধর্মটা প্রতি ক্ষেত্রেই বলতে হয়, তার অবস্থা, গ্যাসীয় অবস্থা তো আছে। এটি একটি বর্ণহীন, গন্ধহীন, নির্বিষ গ্যাস, বিষাক্ত গ্যাস নেই। এর আগে আমরা অ্যামোনিয়া পড়েছি, H2S পড়েছি, সেটা ছিল বিষাক্ত গ্যাস, মানে শ্বাস প্রশ্বাসে খুব বেশি পরিমাণে গেলে মানুষের ক্ষতি হয়। কিন্তু নাইট্রোজেন গ্যাস তোমরা নিশ্চয়ই জানো, বায়ুতে আমরা অক্সিজেন নিচ্ছি, কিন্তু সমগ্র বায়ু যখন আমরা প্রশ্বাসে নিচ্ছি, তা নাইট্রোজেন প্রায় 80% প্রবেশ করছে শরীরে। ক্ষতি করে কি? ক্ষতি করে না।
অর্থাৎ নাইট্রোজেন গ্যাস কিন্তু একটি নির্বিষ গ্যাস। আমাদের শরীরে নাইট্রোজেন ঢোকে, কিন্তু নাইট্রোজেন সরাসরি আমরা কিন্তু ওই বায়ু নাইট্রোজেনকে শরীরে নিতে পারি না, কিন্তু নাইট্রোজেন প্রয়োজন আছে। নাইট্রোজেন কিন্তু আমাদের শরীরের যে প্রোটিন জাতীয় খাদ্য তার মূল উপাদান কিন্তু নাইট্রোজেন, অ্যামাইনো অ্যাসিডে নাইট্রোজেন থাকে। তা সেই নাইট্রোজেনটা পাই কি করে? বায়ু নাইট্রোজেন তো নয়, সেটাও আমরা জানবো। নাইট্রোজেনের আবদ্ধীকরণে আমি সেটা নিয়েও আলোচনা করব। নাইট্রোজেনের ধর্মে আমি আছি সেটা বলে নিই। নাইট্রোজেনের ভৌত ধর্ম জানলাম, বর্ণহীন, গন্ধহীন, নির্বিষ একটি গ্যাস। দ্বিতীয় হচ্ছে সক্রিয় চারকোল। সক্রিয় চারকোল দ্বারা, সক্রিয় চারকোল কার্বনের একটি রূপভেদ, সক্রিয় চারকোল দ্বারা শোষিত হয়। অর্থাৎ নাইট্রোজেন গ্যাসকে শোষণ করতে পারে এমন একটি পদার্থের নাম বললে আমাদের বলতে হবে সক্রিয় চারকোল অ্যাবজর্ব করতে পারে নাইট্রোজেন গ্যাসকে, অধিশোষিত হয়। তার ভৌত ধর্ম হলো এই দুটো ভৌত ধর্ম। আপাতত বি, রাসায়নিক ধর্ম। নাইট্রোজেন গ্যাসের রাসায়নিক ধর্ম কি? এখন রাসায়নিক ধর্ম বলতে গিয়ে বলে রাখি, নাইট্রোজেন গ্যাস কিন্তু রাসায়নিকভাবে একটি নিষ্ক্রিয় গ্যাস। সাধারণত অন্যান্য যৌগ বা অন্যান্য রাসায়নিক দ্রব্যের সঙ্গে সহজে নাইট্রোজেন গ্যাস বিক্রিয়া করতে পারে না। নাইট্রোজেন গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয়। নাইট্রোজেন গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয় গ্যাস। কেন রাসায়নিকভাবে নিষ্ক্রিয়? কেন? এর নিশ্চয়ই প্রশ্নের উত্তর আছে। কেন নিষ্ক্রিয় হলো সেই উত্তরটা বলছি। কেন নাইট্রোজেন গ্যাস রাসায়নিকভাবে নিষ্ক্রিয়? নাইট্রোজেন গ্যাসের এই নিষ্ক্রিয়তার কারণ ব্যাখ্যা করতে গেলে আমাদের যেতে হবে কোথায়? না, নাইট্রোজেন গ্যাসের অণুর গঠনে। নাইট্রোজেন গ্যাসের অণুর গঠনে কি বলেছে? না, নাইট্রোজেন গ্যাস দুটো নাইট্রোজেন পরমাণু নিয়ে তৈরি হয়েছে। দুটো নাইট্রোজেন পরমাণু আমরা সমযোজী বন্ধনে দেখেছি এর বন্ধনের প্রকৃতি। দুটো নাইট্রোজেন পরমাণু যে 5টি করে বাইরের ইলেকট্রন আছে তার তিনটি নিয়ে 3টে ইলেকট্রন জোড় তৈরি করে 3টে সমযোজী বন্ধন তৈরি হয়। এই একটা জোড়া আছে, এই একটা জোড়া আছে, এই একটা জোড়া আছে, আর এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকে। এইভাবে নাইট্রোজেন তার অষ্টক পূর্তি করে। দুটো নাইট্রোজেনের মধ্যে ত্রিবন্ধন, সমযোজী ট্রিপল বন্ড অর্থাৎ ট্রিপল কোভ্যালেন্ট বন্ড দ্বারা দুটো নাইট্রোজেন পরমাণু যুক্ত হয়ে নাইট্রোজেন অণুতে রূপান্তরিত হয়। যেহেতু নাইট্রোজেন অণুর মধ্যে নাইট্রোজেন ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন আছে, ফলে নাইট্রোজেন দুটো পরমাণু দৃঢ়ভাবে আবদ্ধ থাকে। দুটো বস্তুর মধ্যে একটা সুতো দিয়ে বেঁধে দিয়েছি, দুটো সুতো দিয়ে বেঁধেছি, 3টে দিয়ে বেঁধেছি, কার ক্ষেত্রে দৃঢ়তা বেশি হবে? 3টে যদি বন্ধন থাকে, 3টে দড়ি দিয়ে যদি বাঁধন থাকে, তার মধ্যে আবদ্ধ হওয়ার দৃঢ়তা সবচেয়ে বেশি হবে। ঠিক নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো, দুটো পরমাণুর মধ্যে 3টে বন্ধন থাকায় এই নাইট্রোজেন সহজে মুক্ত হয়ে নাইট্রোজেন পরমাণুতে সহজে রূপান্তরিত হয় না। আর নাইট্রোজেন পরমাণু রূপান্তরিত হতে পারে না বলে সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। বুঝতে পারলে ট্রিপল বন্ড হচ্ছে মুখ্য কারণ নাইট্রোজেন গ্যাসের নিষ্ক্রিয়তা। তাহলে কি নাইট্রোজেন গ্যাস বিক্রিয়া একেবারে করতে পারে না? পারে, বিশেষ শর্তে। রাসায়নিক, কারণ এই যে বন্ধন ভাঙতে বেশি পরিমাণ শক্তি লাগবে, ট্রিপল বন্ড হয়ে আছে, পরমাণুকে মুক্ত করতে বেশি শক্তি লাগবে, বেশি তাপ শক্তি, চাপ, অন্যান্য অনুঘটক, বিক্রিয়ার বেশ কিছু শর্ত যদি অ্যাপ্লাই করা যায়, তখন কিন্তু নাইট্রোজেন অন্য কোনো যৌগের সঙ্গে বিক্রিয়া করতে পারে। প্রথম বিক্রিয়া দেখো, বিশেষ শর্তে বিক্রিয়া। শর্তে বিক্রিয়া কার সঙ্গে হবে? প্রথম আমি দিচ্ছি হাইড্রোজেনের সঙ্গে। হাইড্রোজেনের সঙ্গে কি করে বিক্রিয়া করে? না, 1:3 অনুপাতে নাইট্রোজেন গ্যাসের সঙ্গে হাইড্রোজেন গ্যাস 1:3 অনুপাতে মিশ্রণ ঘটিয়ে যদি আমরা আয়রন চূর্ণ অনুঘটকের উপস্থিতিতে
200 atm বায়ুমণ্ডলীয় চাপে 450 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করা হয় নাইট্রোজেন হাইড্রোজেন। এই শর্তগুলো না হলে এমনি নাইট্রোজেন হাইড্রোজেন মিশিয়ে দিলে কিন্তু বিক্রিয়া হয় না। অনুঘটক লাগে, চাপ লাগে, উষ্ণতা লাগে, তবে কিন্তু নাইট্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে উভয়মুখী বিক্রিয়া সংঘটিত হয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় আর তাপ, এটিও একটি তাপ উৎপাদক বিক্রিয়া তৈরি হবে অ্যামোনিয়া গ্যাস। এটাকে বলা হয় হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি, অ্যামোনিয়া শিল্প প্রস্তুতি, অ্যামোনিয়ার শিল্প প্রস্তুতি। তবে তখন এর সঙ্গে আরেকটা অনুঘটক লাগে, অনুঘটকের উদ্দীপক পটাশিয়াম অক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইডের মিশ্রণ। আগে মলিবডেনাম দেওয়া হতো, বর্তমানে মলিবডেনামের পরিবর্তে পটাশিয়াম অক্সাইড ও অ্যালুমিনিয়াম অক্সাইড অনুঘটক উদ্দীপক রূপে কাজ করে, যাতে সহজে বিক্রিয়াটি সম্পন্ন হয়। এটাই বলা হয় অ্যামোনিয়া গ্যাসের শিল্পোৎপাদনের রাসায়নিক বিক্রিয়া হেবার পদ্ধতিতে। হাইড্রোজেনের সঙ্গে নাইট্রোজেনের গ্যাস এই শর্তে বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস ও তাপ উৎপন্ন হয়। উভয়মুখী বিক্রিয়া হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া গ্যাসের শিল্পোৎপাদনের এটাই হচ্ছে মুখ্য বিক্রিয়া। এবার চলেছে আরেকটি প্রথম বিক্রিয়া, এবং হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতির বিক্রিয়া জানলাম। এবার চলে আসছি ম্যাগনেসিয়ামের সঙ্গে, ম্যাগনেসিয়াম ধাতু সঙ্গে বিক্রিয়া। নাইট্রোজেন পূর্ণ গ্যাস পাত্রে যদি ম্যাগনেসিয়াম ধাতু পাতলা ফিতের মতো তৈরি করা যায়, ম্যাগনেসিয়াম ধাতুর মোটা দণ্ড না নিয়ে সরু পাতলা ফিতের মতো দণ্ড, ছিবড়ে বা দণ্ড নিয়ে যদি নাইট্রোজেন গ্যাস পূর্ণ পাত্রে ওই ম্যাগনেসিয়াম ফিতেকে দহন করা হয়, তখন ওই ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেন বিক্রিয়া করে, তাপ লাগছে উচ্চ তাপে, পাত্রে কি আছে নাইট্রোজেন, ম্যাগনেসিয়ামের ফিতেকে ওই নাইট্রোজেন পূর্ণ গ্যাসে দহন বা পোড়ানো হচ্ছে। কি হবে? সাদা উজ্জ্বল ভাস্বর হয়ে অ্যামোনিয়া জ্বলতে থাকবে এবং নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে, ম্যাগনেসিয়াম নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ম্যাগনেসিয়াম নাইট্রাইড, নাইট্রোজেনের যোজ্যতা 3, ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন করবে। এখানে একটা মজার বিষয় আছে, এই ম্যাগনেসিয়াম নাইট্রাইড একটা বিশেষ যৌগ, যে যৌগটাকে জল দিলে কিন্তু এটা ঘুরিয়ে দেয়, সেখান থেকে অ্যামোনিয়া পেতে পারি। অর্থাৎ এই ম্যাগনেসিয়াম নাইট্রাইডে যদি আমরা জল যোগ করি, পাবো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, আর অ্যামোনিয়া গ্যাস, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়া গ্যাস পেতে পারি। তাহলে ম্যাগনেসিয়াম, অর্থাৎ এখানে যদি বলে ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেনকে উত্তপ্ত করার পর বিক্রিয়াজাত পদার্থে জল যোগ করা হলো, কি ঘটবে? তখন এই দুটো বিক্রিয়া দেখাতে হবে। ম্যাগনেসিয়ামের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া, ম্যাগনেসিয়াম নাইট্রাইড উৎপন্ন ম্যাগনেসিয়াম নাইট্রাইড জলের সংস্পর্শে এসে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড নামক ক্ষার তৈরি করে এবং অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয়। এবার চলে এসো আমরা আরো একটি বিক্রিয়া যাই, 3 নম্বর বিশেষ বিক্রিয়া ক্যালসিয়াম সায়ানামাইড, ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে বিক্রিয়া হবে। ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়া। ক্যালসিয়াম কার্বাইড, এই যৌগটার সংকেত এর আগে বলেছিলাম, এই যৌগের মধ্যে তড়িৎযোজী বন্ধন এবং সমযোজী বন্ধন, দুই রকমের বন্ধন ক্যালসিয়াম কার্বাইডে আছে। তো সেই ক্যালসিয়াম কার্বাইডকে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, ক্যালসিয়াম কার্বাইডকে 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় নাইট্রোজেন গ্যাস সহ যদি উত্তপ্ত করা হয়, তখন ক্যালসিয়াম কার্বাইড নাইট্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বন, এই দুটোর বাদামি বর্ণের একটি মিশ্রণ তৈরি হবে। নাম কি? ক্যালসিয়াম সায়ানামাইড এবং কার্বন, এই দুটো মিশ্রণ হয়ে বাদামি মিশ্রণ,
বাদামি মিশ্রণ তৈরি হয়। এই মিশ্রণকে বলে, একে বলে নাইট্রোলিম। নাইট্রোলিম বলা হয়। ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের বাদামি বর্ণের মিশ্রণকে কি নামে রাখা হয়? নাইট্রোলিম। নাইট্রোলিম তাহলে কি? যদি বলে না, বলতে হবে ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায় ক্যালসিয়াম সায়ানামাইড 1100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের যে বাদামি বর্ণের মিশ্রণ তৈরি হয় তাকেই বলে নাইট্রোলিম। ব্যবহার কি? এর কি কাজে লাগে নাইট্রোলিম? ব্যবহার, এর ব্যবহারও দিয়ে থাকে। নাইট্রোলিমের ব্যবহার কি? না, ক্যালসিয়াম এবং নাইট্রোজেন ঘটিত এটি একটি অজৈব সার। অজৈব সার। কোনটা অজৈব সার? এই দুটো মিশ্রণ, ক্যালসিয়াম এবং নাইট্রোজেন, এই দুটো কিন্তু গাছের বৃদ্ধির জন্য বিশেষ, বা উদ্ভিদের বৃদ্ধির জন্য বিশেষ উপাদান, মৌলিক উপাদান। এই ক্যালসিয়াম এবং নাইট্রোজেন, ওই জন্য এটা ক্যালসিয়াম নাইট্রোজেন ঘটিত অজৈব সার রূপে নাইট্রোলিমকে ব্যবহার করা হয়। তাহলে আমরা জানলাম নাইট্রোলিম কি করে উৎপন্ন হয়, না ক্যালসিয়াম কার্বাইডের সঙ্গে নাইট্রোজেনের বিক্রিয়ায়। তাহলে বিশেষ বিক্রিয়া বলতে এই তিনটে যে বিক্রিয়া দেখালাম, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন, নাইট্রোজেনের সঙ্গে ম্যাগনেসিয়াম, নাইট্রোজেনের সঙ্গে ক্যালসিয়াম কার্বাইড, এই তিনটে মনে রাখলে অবশ্যই তোমাদের এই নাইট্রোজেন সংক্রান্ত যে রাসায়নিক বিক্রিয়া সেটা আশা করি কভার করে যাবে, সমস্যা হবে না। এর বাইরে বিক্রিয়াগুলো সাধারণত তোমাদের দেয় না, সেগুলো খুব বেশি দরকারও পড়ে না এই লেভেলে তোমাদের ক্লাস 10-এ। তাহলে নাইট্রোজেন গ্যাসের ব্যবহার কি? নাইট্রোজেন কি কি কাজে ব্যবহৃত করা যাবে? বিক্রিয়া শেষ, ব্যবহারে চলে যায়। ব্যবহার কি কাজে ব্যবহৃত হয় নাইট্রোজেন গ্যাস? প্রথম হচ্ছে হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি। হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া প্রস্তুতি ও অসওয়াল পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড HNO3 নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতে কিন্তু অ্যামোনিয়া প্রধান কাঁচামাল রূপে লাগে। 2 নম্বর, না নাইট্রোজেন লাগে, সরি আমি নাইট্রোজেন, অ্যামোনিয়া প্রস্তুতিতেও নাইট্রোজেন লাগে, আবার নাইট্রিক অ্যাসিড প্রস্তুতিতেও পরোক্ষভাবে নাইট্রোজেন থেকে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড তৈরি করা যায়। তাই নাইট্রোজেনের ব্যবহার রূপে আমরা এই প্রস্তুতিতে কাজে লাগাতে পারি। আর নাইট্রোজেনের যে নিষ্ক্রিয় ধর্ম, নিষ্ক্রিয় একটা গ্যাস, রাসায়নিকভাবে নিষ্ক্রিয় হয়, নিষ্ক্রিয় গ্যাসীয় পরিমণ্ডল যে সমস্ত বিক্রিয়া সংঘটিত হয় সেক্ষেত্রে নাইট্রোজেন গ্যাসকে ব্যবহার করা হয়। বাল্বের ভিতর নিষ্ক্রিয় গ্যাস রূপে, নিষ্ক্রিয় গ্যাস অর্থাৎ আর্গন নিয়ন ব্যবহার হয়, আবার নাইট্রোজেনকেও ব্যবহার করা যেতে পারে। বাল্বের ভিতর নিষ্ক্রিয় গ্যাস রূপেও নাইট্রোজেন ব্যবহৃত হয়। তাহলে ব্যবহার হলো, মুখ্যত এই ব্যবহারগুলো মাথায় রাখবে। এবার আসি একটা বিশেষ অংশ, নাইট্রোজেনের আবদ্ধীকরণ। নাইট্রোজেনের আবদ্ধীকরণ জিনিসটা কি? নাইট্রোজেন গ্যাস তো বায়ুমণ্ডলে থাকে, আবদ্ধীকরণ বলতে কি বলতে চাইছে? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই আবদ্ধীকরণ প্রক্রিয়াটা যদি না থাকতো পৃথিবীতে কিন্তু প্রাণের স্পন্দন হওয়ার সত্যি সমস্যা হতো। কৃত্রিম বা প্রাকৃতিক ভাবে বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে নাইট্রোজেন ঘটিত লবণে রূপান্তরিত করার যে পদ্ধতি, বায়ুমণ্ডলের নাইট্রোজেনকে কৃত্রিম বা প্রাকৃতিক ভাবে নাইট্রোজেন ঘটিত ধাতব লবণে রূপান্তরিত করার প্রক্রিয়াকে বলা হয় নাইট্রোজেনের আবদ্ধীকরণ। কি সেটা বললাম। কিভাবে হয়, কিভাবে এটা সংঘটিত হয়? বায়ুমণ্ডলে নাইট্রোজেন মাটিতে ধাতব নাইট্রোজেন ঘটিত লবণে রূপান্তরটা ঘটছে কি করে? বৃষ্টির সময় বজ্রপাত হয়, আমরা জানি বিশেষ করে কালবৈশাখী, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রচুর হয়ে থাকে। এই বজ্রপাত মানে কি? বজ্রপাতের সঙ্গে সঙ্গে আগে বিদ্যুৎ, তারপরে বজ্র। কি কি উৎপন্ন হয়? না, বজ্রপাত হলেই সবাই জানি আমরা আলো আর
উষ্ণতা, প্রায় 3000 ডিগ্রি উষ্ণতার উৎপন্ন হয় বজ্রপাতে এবং তার সঙ্গে আলো থাকে। উষ্ণতা এবং আলোর সংস্পর্শে বায়ুমণ্ডলে নাইট্রোজেন এবং অক্সিজেন এই 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বিদ্যুৎ স্ফুলিঙ্গ, উষ্ণতা হবে না, স্ফুলিঙ্গে বিদ্যুৎ স্ফুলিঙ্গ লাগে। বিদ্যুৎ স্ফুলিঙ্গের সংস্পর্শে নাইট্রোজেন, বায়ুতে নাইট্রোজেন অক্সিজেন আছে, বিক্রিয়া করে উৎপন্ন হয় নাইট্রিক অক্সাইড। তাপ উৎপাদক একটি বিক্রিয়া, নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় বায়ুমণ্ডলে যখন ঝড় জল বৃষ্টি চলছে। উৎপন্ন নাইট্রিক অক্সাইড বায়ুর অক্সিজেন দ্বারা পুনরায় আবার জারণ ঘটে। ধাপ 1, ফার্স্ট স্টেপে এটা হলো। সেকেন্ড স্টেপ, উৎপন্ন নাইট্রিক অক্সাইড আবার বায়ুর অক্সিজেন দ্বারা কম তাপ, এটা কিন্তু কম তাপ, তাপ ততটা বেশি দরকার প্রয়োজন পড়ে না, কম তাপে কনভার্টেড টু নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অক্সাইড। NO হচ্ছে নাইট্রিক অক্সাইড, NO2 হচ্ছে নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইডে রূপান্তরিত হলো। তৃতীয় ধাপে উৎপন্ন নাইট্রোজেন ডাইঅক্সাইড বৃষ্টির জল যে পড়ছে সেই জলের সঙ্গে যুক্ত হয়ে HNO3 নাইট্রিক অ্যাসিড এবং NO তে রূপান্তরিত হয়। এই NO আবার ফার্দার এই প্রক্রিয়াতে আসবে। তাহলে জলে কি মিশে যাচ্ছে? নাইট্রিক অ্যাসিড, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস বায়ুতে থেকে গেল, নাইট্রিক অ্যাসিড জলবিন্দুর সঙ্গে, যেন ভাববে না যে এটা অ্যাসিড বৃষ্টি হচ্ছে, তা নয়, কিন্তু অতি অল্প পরিমাণে নাইট্রিক অ্যাসিড যদি জলে থাকে তাকে অম্ল বৃষ্টি হিসাবে ধরবো না। প্রচুর জলের মধ্যে অতি সামান্য অ্যাসিড আছে, কিন্তু নাইট্রেট ঘটিত লবণ সেখান থেকে উৎপত্তি হচ্ছে। নাইট্রিক অ্যাসিড তাহলে জলধারার সঙ্গে কোথায় নামলো? মাটিতে নামলো। মাটিতে নেমে মাটিতে যে ক্ষারীয় যৌগগুলো আছে, সোডিয়াম ঘটিত, ক্যালসিয়াম ঘটিত, সেই লবণের সঙ্গে এই নাইট্রিক অ্যাসিড মাটির HNO3 ধাপ 4 স্টেপে কি হচ্ছে? HNO3 মাটির ক্ষারীয় ধাতু সঙ্গে তৈরি হয়ে গেল ধাতব নাইট্রেটে রূপান্তরিত হলো। নাইট্রেট NO3 ধাতব নাইট্রেটের একটা উদাহরণ কি? যেন পটাশিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, এই সমস্ত ধাতু, অর্থাৎ ক্ষারীয় মাটির যে ক্ষারীয় ধাতুগুলো থাকে তারা নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে ধাতব নাইট্রেট রূপে পটাশিয়াম নাইট্রেট, ক্যালসিয়াম নাইট্রেট, সোডিয়াম নাইট্রেট, অন্যান্য ধাতু, মুখ্যত এইগুলো নাইট্রেট লবণ। এই নাইট্রেট লবণ কিন্তু জলে দ্রাব্য, মাটিতে দ্রবীভূত অবস্থায় চলে যায়। লাভ কি হলো? বায়ুমণ্ডলে যে নাইট্রোজেন ছিল সেই নাইট্রোজেনটা নাইট্রেট লবণ রূপে মাটিতে আবদ্ধ হলো। একেই বলে নাইট্রোজেনের আবদ্ধীকরণ। এর ফল কি না, উদ্ভিদরা ওই মাটিতে দ্রবীভূত নাইট্রেট যৌগকে শোষণ করে তাদের শরীরবৃত্তীয় কাজে লাগায় এবং তাদের বৃদ্ধি ঘটে। তৃণভোজী প্রাণীরা সেই উদ্ভিদ খায়। সেই তৃণভোজী প্রাণীদের উচ্চ শ্রেণীর বা খাদ্য শৃঙ্খলের উচ্চ স্তরের প্রাণীরা ওই তৃণভোজীদের খেয়ে ওই নাইট্রোজেন ঘটিত যৌগকে নিজের শরীরে আত্মীকরণ হয়। ফলস্বরূপ একটা নাইট্রোজেন চক্র বলে, বায়োলজিতে আছে, নাইট্রোজেন চক্র সম্পূর্ণ হয়। বায়ুমণ্ডলে নাইট্রোজেন উদ্ভিদ ও প্রাণীদের আবদ্ধ ঘটে এবং নাইট্রোজেন ঘটিত যে খাদ্যগুলো, অর্থাৎ আমাদের শরীরের বৃদ্ধির জন্য, বল শক্তিশালীর জন্য যে প্রোটিন দরকার, সেই প্রোটিনের মূল উপাদান যে নাইট্রোজেন, সেই বায়ুমণ্ডল থেকে পরোক্ষভাবে চক্রাকারে আবর্তিত হয়ে মানব শরীরে, সমস্ত প্রাণীর শরীরে সঞ্চালিত হয়। এই নাইট্রোজেন তাকেই বলে নাইট্রোজেনের আবদ্ধীকরণ। তাহলে আশা করি নাইট্রোজেন সংক্রান্ত আমাদের এই অধ্যায় যা ছিল সেটা এখানেই শেষ হলো। ধন্যবাদ সকলকে।